ওয়েলকাম স্টুডেন্টস টু মাই চ্যানেল ফিল দ্য সায়েন্স। আজকে আমরা করব বেজ থিওরেম। বেজ থিওরেম ভেরি ভেরি ইজি অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট একটা উপপাদ্য, যেটাতে তোমাদের প্রবাবিলিটির অনেক অঙ্ক খুব সহজে করতে পারবে। তাহলে আমরা প্রথমেই চলো বুঝে নিই যে বেজ থিওরেম কোথায় অ্যাপ্লাই করব। বেজ থিওরেম উপপাদ্য বা ফর্মুলা আমাদের শুধু মুখস্থ করলেই তো চলবে না। বেজ থিওরেম অ্যাপ্লাই কখন করব বা যে কোনো ফর্মুলা অ্যাপ্লাই কখন করব সেটা আগে আমাদের বুঝতে হবে, ঠিক আছে? তাহলে ধরো আমার কাছে ব্যাগ আছে, এবার ব্যাগ থেকে একটা ব্যাগ থাকতে পারে, দুটো ব্যাগে হয়তো তোমার বল আছে, সাদা বল, কালো বল বা লাল বল এরকম আছে। এবার ওই ব্যাগ থেকে বল যদি আমরা তুলি তাহলে কত রকম সিচুয়েশান আসতে পারে। ধরো সিচুয়েশান নাম্বার 1, ঠিক আছে? কী হলো, একটা ব্যাগ আছে, এবার এই ব্যাগে ধরো 3টে হোয়াইট বল আছে আর রেড বল ধরো আছে 4টা। তাহলে এই ব্যাগ থেকে যদি আমরা একটা বল তুলে নিই এবং ওই তোলা বলটা সাদা হওয়ার সম্ভাবনা কত, তাহলে তোমরা অনায়াসেই বলতে পারবে সাদা হওয়ার সম্ভাবনা, অর্থাৎ বলটি সাদা হওয়ার ঘটনা যদি আমরা ডব্লু ধরি, তাহলে প্রবাবিলিটি অফ ডব্লু অর্থাৎ বলটি সাদা হওয়ার ঘটনা প্রবাবিলিটি অফ ডব্লু ইজ ইকুয়াল টু 3/7। কারণ কি, এখানে টোটাল বল হচ্ছে 7টা, 3টে প্লাস 4টা 7টা, আর সাদা বল আছে 3টা, তাহলে বলটি সাদা হওয়ার ঘটনা হলো 3/7। সিচুয়েশান নাম্বার 2 কী হতে পারে, ধরো আমার কাছে দুটো ব্যাগ আছে, হ্যাঁ, তাহলে একটা ব্যাগে 3টে হোয়াইট বল আর 4টা রেড বল আছে, ঠিক আছে? আর একটা ব্যাগে ধরো হোয়াইট বল আছে 5টা আর রেড বল ধরো আছে 7টা, ঠিক আছে? তাহলে এবার এই দুটো ব্যাগ থেকে, আচ্ছা সিচুয়েশান নাম্বার 1 তো, সিচুয়েশান নাম্বার 2 এর জন্য আমি আবার আলাদা আর একটা ব্যাগ করি। তাহলে সিচুয়েশান নাম্বার 2 এর একটা ধরো আছে একটা ব্যাগ নাম্বার, এটা ব্যাগ এ ধরো, হ্যাঁ, ব্যাগ এতে আছে 5টা হোয়াইট বল 7টা রেড বল, আর ব্যাগ বিতে ধরো আছে কিছু একটা, এটাই ধরো হোয়াইট বল আছে 3টা আর রেড বল আছে 4টা। এবার এইখানে এই দুটো ব্যাগের যে কোনো একটা ব্যাগকে চুজ করে, একটা ব্যাগকে নির্বাচিত করে, ওই যে কোনো একটা ব্যাগকে নির্বাচন করে একটা বল তোলা হলো, তোলা বলটি সাদা হওয়ার সম্ভাবনা কত। তখন কি করতে হবে, এই ক্ষেত্রে আমরা টোটাল প্রবাবিলিটি বার করব। কিভাবে তখন করবে, ধরো দুটো ব্যাগের যে কোনো একটা ব্যাগকে নির্বাচিত করলাম, নির্বাচিত করার পরে একটা বল তুলে নিলাম এবং তোলা বলটা ডব্লু মানে সাদা, হ্যাঁ, যেখানে যেহেতু হোয়াইটটা সাদা ধরে, মানে হোয়াইট বলকে ডব্লু ধরেছি, তাহলে বলটি সাদা হওয়ার ঘটনা ধরলাম ডব্লু। তাহলে ওই বলটি সাদা হওয়ার সম্ভাবনা কত, সেক্ষেত্রে কী করবো, প্রথমে তাহলে দুটো ব্যাগের থেকে যে কোনো একটা ব্যাগকে নির্বাচন করব। যদি আমরা এ ব্যাগ নির্বাচন করি, তাহলে ধরো এ ব্যাগ নির্বাচন হওয়ার ঘটনা ধরলাম E1 আর বি ব্যাগ নির্বাচনের ঘটনা ধরলাম E2। তাহলে দুটো ব্যাগের থেকে যে কোনো একটা ব্যাগ নির্বাচন করার সম্ভাবনা কত হবে, দুটো ব্যাগ আছে টোটাল, তাহলে প্রবাবিলিটি অফ E1 ইজ ইকুয়াল টু 1/2 হবে, কারণ দুটো ব্যাগ থেকে যে কোনো একটা ব্যাগ নির্বাচন করছি। সিমিলারলি প্রবাবিলিটি অফ E2, এটাও কি হবে 1/2 হবে, ঠিক আছে? এবার প্রথম ব্যাগ থেকে অর্থাৎ ব্যাগ এ থেকে তোলা বলটি সাদা হওয়ার ঘটনা সম্ভাবনা, তাহলে এখানে কি হলো, আমরা এই E1 ব্যাগটা আগে অলরেডি নির্বাচন করে নিয়েছি, তাহলে ওটা হবে নিচে। তাহলে অর্থাৎ এই যে ব্যাগ এ থেকে অর্থাৎ প্রথম ব্যাগ থেকে তোলা বলটি সাদা হওয়ার ঘটনা, তাহলে কি হলো প্রবাবিলিটি অফ W/E1, এটা কত হবে, এটা ইজ ইকুয়াল টু, এখানে দেখো কটা টোটাল বল ছিল 12টা, তার মধ্যে সাদা হচ্ছে 5টা, তাহলে 5/12। আর এইখানে দেখো ব্যাগ বি থেকে অর্থাৎ E2 যে ঘটনা ধরেছি, সেখান থেকে তোলা বলটি সাদা হওয়ার সম্ভাবনা কত হবে, যে ঘটনাটা আগে হয়ে গেছে সেটা দেবে নিচে, তাহলে E2
আর তোলা বলটি সাদা হওয়ার সম্ভাবনা, তাহলে PW/E2, অর্থাৎ এই ব্যাগ থেকে বি ব্যাগ থেকে তোলা বলটি সাদা হওয়ার সম্ভাবনা PW/E2। এটা কত হবে? এখানে টোটাল বল আছে 7টা, তার মধ্যে সাদা আছে 3টে, তাহলে 3/7, ঠিক আছে। তাহলে PW অর্থাৎ তোলা বলটা সাদা হওয়ার সম্ভাবনা কত হবে? এই ক্ষেত্রে আমরা টোটাল প্রবাবিলিটি বার করব। তাহলে টোটাল প্রবাবিলিটির ফর্মুলা হচ্ছে প্রবাবিলিটি অফ W, অর্থাৎ তোলা বলটি সাদা হওয়ার সম্ভাবনা ইকুয়াল টু এটা ইন্টু এটা প্লাস এটা ইন্টু এটা, অর্থাৎ প্রবাবিলিটি অফ E1 ইন্টু প্রবাবিলিটি অফ W/E1 প্লাস প্রবাবিলিটি অফ E2 ইন্টু প্রবাবিলিটি অফ W/E2। তাহলে এবার এদের মান বসাও। প্রবাবিলিটি অফ E1 1/2 ইন্টু এটা হচ্ছে 5/12 প্লাস এটা 1/2 প্লাস এটা হচ্ছে 3/7, তাহলে 5/24 প্লাস 3/14 ইকুয়াল টু যত হবে করে নিয়ে 14, 24 লসাগু কত হবে? চোদ্দো ইন্টু 12 এরকম হচ্ছে লসাগু। এটা সিম্পলিফিকেশান করে নেবে, যত হবে ততই করতে হবে। তাহলে এদিকে হচ্ছে কত যাবে যেন? 24, 7, 5, 7, 35 প্লাস 14, 3, 12, 36 ইকুয়াল টু 5 আর 6, 11, 3, 3, 6 আর 1, 7, 4 বার 48 আর 8, হাত থাকে 4, 12 × 12, 71/168 এরকম হলো, ঠিক আছে। এই হলো সিচুয়েশান নাম্বার 2। এবার হচ্ছে সিচুয়েশান নাম্বার 3। এক্ষেত্রে কেমন হবে দেখো। ধরো আমার কাছে দুটোই ব্যাগ আছে, এই সিচুয়েশান থেকেই বলছি না হয়। আচ্ছা, এবার সিচুয়েশান নাম্বার 3। এক্ষেত্রে কি হবে? ধরো আমার কাছে দুটো ব্যাগ আছে, একটা ব্যাগে হচ্ছে তোমার 4টা হোয়াইট বল, 5টা রেড বল, আর আরও একটা ব্যাগ আছে, সেইখানে হচ্ছে এই ব্যাগে 3টে হোয়াইট বল আর কটা ধরি? 4টা ধরো রেড বল, এরকম আছে। এবার এই দুটো ব্যাগ থেকে দেখো, এটার সঙ্গে এটার পার্থক্যটা বুঝবে কখন আমরা বেজ থিওরেম অ্যাপ্লাই করব। এখানে যখন করলাম তোলা বলটা সাদা হওয়ার ঘটনা, সেক্ষেত্রে আমরা কী বার করলাম? টোটাল প্রবাবিলিটি W ইজ ইকুয়াল টু প্রবাবিলিটি অফ E1 ইন্টু প্রবাবিলিটি অফ W/E1 প্লাস প্রবাবিলিটি অফ E2 ইন্টু প্রবাবিলিটি অফ W/E2। এখানে কিন্তু বেজ থিওরেম অ্যাপ্লাই করিনি। এবার যখন এরকম ঘটনা হলো, এবার এই দুটো ব্যাগ থেকে যে কোনো একটা ব্যাগ নির্বাচন করে একটি বল তোলা হলো, এবং তোলা বলটি অলরেডি সাদা হয়ে গেছে। আমরা এখানে কি বলেছিলাম? যে তোলা বলটি সাদা হবে তার সম্ভাবনা নির্ণয় করো। এই ক্ষেত্রে সিচুয়েশান নাম্বার 3 ক্ষেত্রে কী হলো? আমরা দুটো ব্যাগের যে কোনো একটা ব্যাগ নির্বাচন করলাম, তোলা বলটি ব্যাগ নির্বাচন করে সেখান থেকে একটি ব্যাগ তুললাম, তোলা বলটি সাদা। এবার এই সাদা বলটি প্রথম ব্যাগ থেকে নির্বাচনের সম্ভাবনা কত, বা ব্যাগ 2 থেকে, এটা ধরো ব্যাগ নাম্বার 1, আর এটা হচ্ছে ধরো ব্যাগ নাম্বার 2। তাহলে তোলা বলটি অর্থাৎ যে সাদা বলটা হলো, সেই বলটি প্রথম ব্যাগ থেকে নির্বাচনের সম্ভাবনা কত, বা দ্বিতীয় ব্যাগ থেকে নির্বাচনের সম্ভাবনা কত। এই রকম ক্ষেত্রে আমরা বেজ থিওরেম অ্যাপ্লাই করব। বুঝতে পারছো? অর্থাৎ আমাদের বল তোলা হয়ে গেছে এবং বলটা আমরা সাদা পেয়ে গেছি, অর্থাৎ ফল আমাদের রেডি, কারণটা আমাদের বার করতে হবে। সুতরাং বেজ থিওরেম অ্যাপ্লাই কখন করব? যখন কারণ নির্ণয় করব। বেজ থিওরেম কারণ নির্ণয়ের জন্য
দরকার হবে। অর্থাৎ বলটি সাদা হয়ে গেছে, এবার এই বলটি প্রথম ব্যাগ থেকে নির্বাচনের সম্ভাবনা কত বা দ্বিতীয় ব্যাগ থেকে নির্বাচনের সম্ভাবনা কত, সেই ক্ষেত্রে বেস থিওরেম অ্যাপ্লাই করবে। তাহলে যদি এরম টাইপেরই অঙ্ক থাকে তাহলে কী হবে, এক্ষেত্রে দেখো দুটো ব্যাগ আছে, দুটো ব্যাগ থেকে যে কোনো একটা ব্যাগ, তাহলে প্রথম ব্যাগ নির্বাচনের ঘটনা ধরলাম U1, দ্বিতীয় ব্যাগ নির্বাচনের ঘটনা ধরো E2, তাহলে প্রবাবিলিটি অফ E1 কী হবে, প্রথম দুটো ব্যাগ থেকে একটা ব্যাগ নির্বাচনের ঘটনা 1/2, প্রবাবিলিটি অফ E2 এটাও হলো 1/2। এবার প্রথম ব্যাগ থেকে সাদা হওয়ার ঘটনা অর্থাৎ প্রবাবিলিটি অফ W/E1, প্রথম ব্যাগ অলরেডি নির্বাচিত হয়েছে, তাহলে W এরকম হলো, কত হবে এটা, প্রথম ব্যাগে হচ্ছে তোমার টোটাল বল 9টা আর 4টা হচ্ছে হোয়াইট বল, তাহলে 4/9। এই ক্ষেত্রে কত হবে, প্রবাবিলিটি অফ W/E2 এটা কত হবে, এখানে টোটাল বল হচ্ছে 7, তাহলে হলো 3/7। এবার সাদা তোলা বলটি সাদা নির্বাচন হয়ে গেছে, এবার আমরা কি বলছি যে সাদা বলটি অর্থাৎ তোলা বলটি দ্বিতীয় ব্যাগ থেকে নির্বাচনের সম্ভাবনা কত। তাহলে কীরকম প্রশ্নটা হচ্ছে, অর্থাৎ তোলা বলটি দ্বিতীয় ব্যাগ থেকে নির্বাচনের সম্ভাবনা কত, এইরকম, অর্থাৎ কারণ নির্ণয় করতে হবে। এই ক্ষেত্রে তখন আমরা বেস থিওরেম অ্যাপ্লাই করব। সেই ক্ষেত্রে এই সম্ভাবনা কত হবে, প্রবাবিলিটি অফ, এক্ষেত্রে দেখো আমাদের কি নির্বাচন করতে হবে, ব্যাগ মানে সাদা অলরেডি নির্বাচন হয়ে গেছে, তাহলে সাদা নিচে W, দ্বিতীয় ব্যাগ নির্বাচনের সম্ভাবনা কত, তার মানে E2, তাহলে প্রবাবিলিটি অফ E2/W এইটা নির্বাচন করতে হবে এবং এটাই হচ্ছে বেস থিওরেম। তাহলে এটা তখন কত হবে, প্রবাবিলিটি E2/W2 ইজ ইকুয়াল টু হবে প্রবাবিলিটি অফ E2, দেখো এটা আগে আছে, তাহলে E2 ইন্টু প্রবাবিলিটি অফ, এটা ঠিক উল্টোটা W/E2 বাই টোটাল প্রবাবিলিটি, অর্থাৎ এটা যেটা পেয়েছিলাম, অর্থাৎ এটা ইন্টু এটা প্লাস এটা ইন্টু এটা, বুঝতে পারছো, অর্থাৎ প্রবাবিলিটি অফ E1 ইন্টু প্রবাবিলিটি W/E1 প্লাস প্রবাবিলিটি অফ E2 ইন্টু প্রবাবিলিটি অফ W/E2, তাহলে প্রবাবিলিটি অফ E1 ইন্টু প্রবাবিলিটি W/E2 প্লাস E1 প্রবাবিলিটি অফ E2 ইন্টু প্রবাবিলিটি অফ W/E2, এই হলো বেস থিওরেম। যদি প্র্যাকটিক্যাল ঘটনার সঙ্গে এটা সম্পর্কিত করতে চাও তাহলে দেখো আজকাল মানে সবথেকে যেটা মানে অসুখ যেটা চারিদিকে যেটা ছড়াচ্ছে একদম প্যান্ডামিক হয়েছে সেটা হচ্ছে করোনা। তো করোনার জন্য জ্বর হচ্ছে মানুষকে, করোনার একটা সিমটম হচ্ছে জ্বর হবে, আরও যা যা সিমটম আছে গলা ব্যথা, চোখ লাল হয়ে যাওয়া, সর্দি, এ সমস্ত কিছু আছে। এছাড়াও দেখো জ্বর আমাদের কত কারণে হতে পারে, টাইফয়েডের জন্য হতে পারে, ম্যালেরিয়া, ইনফ্লুয়েঞ্জা, করোনা, এই সমস্তর জন্য জ্বর কিন্তু হতে পারে। এবার ধরো কোনো একজনকে, একটা ব্যক্তিকে জ্বর অলরেডি হয়ে গেছে, ফিভার অলরেডি হয়ে গেছে, ঠিক আছে। এবার জ্বর কেন হয়েছে, ধরো জ্বর হয়েছে, করোনায় জ্বর হওয়ার সম্ভাবনা কত। তো যখন এরকম টাইপের হবে অঙ্ক, সেই ক্ষেত্রে তোমার বেস থিওরেম অ্যাপ্লাই করতে হবে। অর্থাৎ জ্বর তো হতে পারে, ইনফ্লুয়েঞ্জার জন্য জ্বর হতে পারে, করোনার জন্য জ্বর হতে পারে, টাইফয়েডের জন্যও জ্বর হতে পারে। এবার কোনো একজন ব্যক্তিকে জ্বর হয়েছে, তাহলে সেই জ্বর টাইফয়েডের জন্য জ্বর হওয়ার সম্ভাবনা কত। কেন কি আজকাল যেটা শুনছি টাইফয়েডের জন্য অনেকের জ্বর হচ্ছে, টাইফয়েডও হচ্ছে, করোনাও হচ্ছে। তাহলে এই যে জ্বর হয়েছে, জ্বরটা করোনায় জ্বর হওয়ার সম্ভাবনা কত বা টাইফয়েডে জ্বর হওয়ার সম্ভাবনা কত, এরম টাইপের কোশ্চেন হলে সেক্ষেত্রে আমরা বেস থিওরেম অ্যাপ্লাই করব। এবার তাহলে আমরা বেস থিওরেমটা দেখি কি আছে। আচ্ছা, এবার দেখো বেস থিওরেম, এটা কি, একটি ঘটনা X ঘটতে পারে যদি n সংখ্যক পরস্পর পৃথক ও সম্পূর্ণ ঘটনা A1 A2 ... AN এর যে কোনো একটি ঘটে। অর্থাৎ এরকম হয়তো কতগুলো ঘটনা আছে, তার মধ্যে যে কোনো একটা ঘটনা ঘটবে। এখন প্রবাবিলিটি অফ A1, প্রবাবিলিটি অফ A2 ... প্রবাবিলিটি অফ AN
এবং শর্তযুক্ত সম্ভাবনা প্রবাবিলিটি অফ x/a1 প্রবাবিলিটি অফ x/a2 ডট ডট প্রবাবিলিটি অফ x/an এর মান জানা থাকলে x ঘটনা ঘটেছে এই শর্তে ai বলতে যে কোনো একটা ঘটনা a1 হতে পারে, a2 হতে পারে, an হতে পারে বা a3 হতে পারে, ai ঘটনার শর্তযুক্ত সম্ভাবনার মান অর্থাৎ প্রবাবিলিটি ai/x ইজ ইকুয়াল টু প্রবাবিলিটি অফ ai, দেখো aiটা উপরে আছে যেটা এখানে a1 a2 a3 যাই হোক না কেন সেটা এখানে দিতে হবে, প্রবাবিলিটি অফ ai ইন্টু প্রবাবিলিটি অফ x/ai, এটা ঠিক উল্টোটা বাই টোটাল প্রবাবিলিটি, অর্থাৎ প্রবাবিলিটি অফ a1 ইন্টু প্রবাবিলিটি of x/a1 plus probability a2 into probability x/a2 plus dot dot probability of an into probability of x/an এই হলো বেস থিওরেম। এবার আমরা কিছু অঙ্ক করি তাহলে তোমাদের আরও মানে ক্লিয়ার হয়ে যাবে বেস থিওরেম কোথায় কখন কিভাবে অ্যাপ্লাই করবে। তাহলে এসেনদের বুকে তোমার বেস থিওরেমের এক নম্বর অঙ্কটা, এক নম্বরে তো উপপাদ্যটা আছে, 2 নম্বর অঙ্কটা দেখো। 2 নম্বর অঙ্কতে কি আছে, দেখতে একই রকম 3টি বাক্সে সাদা ও কালো বলের সংখ্যা নিম্নরূপ। তাহলে 3টি বাক্স আছে, এটা আবার মুছে দিই। দেখতে একই রকম 3টি বাক্স, বাক্স 1 বাক্স 2, তাহলে 3টে বাক্স, এই 3টে বাক্সের উপরে বাক্সগুলো ঘটনা ধরি, নিচে একটা বাক্স দিই। তাহলে বাক্স 1 এটা হচ্ছে তোমার বাক্স 2 এবং এটা বাক্স 3। দেখতে একই রকম 3টি বাক্স, বাক্সে একটি সাদা 2টি, প্রথম বাক্সে হচ্ছে একটি সাদা আর হচ্ছে 2টো কালো বল আছে, তাহলে একটা সাদা বল, তাহলে 1 হোয়াইট বল আর 2টো হচ্ছে ব্ল্যাক বল। তারপরে দ্বিতীয় বাক্সে কী আছে, 2টি সাদা ও একটি কালো, তার মানে 2 হোয়াইট বল আর 1 ব্ল্যাক বল। আর তৃতীয় বাক্সে আছে 2টি সাদা 2টি কালো বল, 2 হোয়াইট বল 2 ব্ল্যাক বল, এমন আছে। এবার বলেছে এদের মধ্যে থেকে উদ্দেশ্যহীনভাবে একটি বল তোলা হয়, উত্তোলিত বলটি দেখা যায় সাদা, উত্তোলিত বলটি সাদা হয়েছে। তাহলে এখান থেকে আমরা একটা বল তুললাম, উত্তোলিত বলটি সাদা হলো, এই বলটা কিন্তু সাদা হয়েছে, বলা হয়েছে কি যে বলটি সাদা। এবার কি বলেছে, উত্তোলিত বলটি সাদা, তৃতীয় বাক্সটি নির্বাচিত হওয়ার সম্ভাবনা নির্ণয় করো, এই বাক্সটি নির্বাচিত হয়েছে তার সম্ভাবনা নির্ণয় করো। তাহলে আমরা প্রথমে ধরে নিই ঘটনাটা, তাহলে ধরি বাক্স 1 বাক্স 2 এবং এটা বাক্স 2 এবং বাক্স 3 নির্বাচিত হওয়ার ঘটনা যথাক্রমে কি ধরবো, E1 ধরতে পারো ইভেন্ট, তাহলে E1 E2 E3 ধরে নিই, E1 E2 ও E3 এবং উত্তোলিত বলটি সাদা হওয়ার ঘটনা এটাও ধরে নাও, এবং উত্তোলিত বলটি সাদা হওয়ার ঘটনা ধরি W, সাদা তো সেই জন্য W ধরলাম, ঠিক আছে। এ পর্যন্ত আমাদের ধরা হলো। এবার
আমরা কি বলেছি, বাক্স 1, বাক্স 2, বাক্স 3 নির্বাচিত হওয়ার ঘটনা যথাক্রমে E1, E2, E3 ধরলাম। তাহলে 3টে বাক্স থেকে যে কোনো একটা বাক্স নির্বাচিত হওয়ার ঘটনা কত হবে, 1/3। তাহলে প্রবাবিলিটি, তার মানে এই ঘটনাটা ধরলাম, এটা বাক্স 1, এটার ইভেন্ট ধরেছি E1, এটার ইভেন্ট ধরলাম E2, আর এটার ইভেন্ট ধরলাম, ইভেন্ট মানে ঘটনা ধরলাম E3। তাহলে প্রবাবিলিটি অফ E1 কত হবে, 1/3। কেন 1/3? কেন কি 3টে বাক্স থেকে যে কোনো একটা বাক্স নির্বাচন করছি। সিমিলারলি প্রবাবিলিটি অফ E2 কত, এটাও 1/3। প্রবাবিলিটি অফ E3 এটাও হলো 1/3। ঠিক আছে, এবার আমাদের একটা বল তুলেছি, তোলা বলটি সাদা হয়েছে। এবার প্রথম ব্যাগ থেকে অর্থাৎ বাক্স 1, প্রথম বাক্স থেকে তোলা বলটি সাদা হওয়ার সম্ভাবনা কত হবে। তাহলে প্রবাবিলিটি অফ, আমরা প্রথম বাক্স বলছি, তাহলে আগে এটা লিখে দিলাম, তারপরে এখানে ডব্লিউ, যেটা আগে হয়ে গেছে সেটা নিচে, পরেরটা এখানে। তাহলে প্রথম বাক্স থেকে নির্বাচিত বলটি সাদা হওয়ার সম্ভাবনা ইকুয়াল টু, প্রথম বাক্সে টোটাল বল আছে 3, 2 + 1 3, আর সাদা বল আছে 1, তাহলে হলো 1/3। দ্বিতীয় বাক্স থেকে সাদা হওয়ার সম্ভাবনা কত হবে, দ্বিতীয় বাক্সে আছে টোটাল বল আছে, তাহলে এটা প্রবাবিলিটি W/E2 ইকুয়াল টু কত হলো, এখানে টোটাল বল 3টে, সাদা বল আছে 2টো, তাহলে হলো 2/3। 2/3 হলো প্রবাবিলিটি W/E2 ইকুয়াল টু 2/3। আর থার্ড বাক্সতে আছে তোমার টোটাল বল আছে 4টা, তাহলে প্রবাবিলিটি অফ W/E3 ইকুয়াল টু, এখানে টোটাল বল 4টা, সাদা বল আছে 2টো, তাহলে 2/4, হ্যাঁ, ইকুয়াল টু কাটাকাটি করে এটা 1/2 করে দিলাম। এটা হলো, বুঝতে পারলে এই পর্যন্ত। এবার আমাদের কি বলেছে, যে তোলা সাদা বলটি তৃতীয়, তাই তো, নির্বাচিত হওয়ার সময় তৃতীয় বাক্সটি নির্বাচিত হওয়ার সম্ভাবনা কত, অর্থাৎ এই বলটি তৃতীয় বাক্স থেকে নির্বাচন করা হয়েছে, এর সম্ভাবনা কত। তাহলে এখানে লেখো, তোলা সাদা বলটি তৃতীয় বাক্স থেকে নির্বাচনের সম্ভাবনা। কত হবে তাহলে, প্রবাবিলিটি অফ, এবার কি হলো, আগে কোন ঘটনাটা ঘটেছে, সাদা হয়ে গেছে অলরেডি, তাহলে আমরা নিচে দিব সাদা, তৃতীয় বাক্সটি নির্বাচনের ঘটনা, তার এর ঘটনা হচ্ছে E3, তাহলে প্রবাবিলিটি অফ E3/W ইকুয়াল টু, তাহলে বেজ থিওরেম অনুযায়ী কী হবে, বেজ উপপাদ্য অনুযায়ী আমরা এখানে লিখবে, বেজ উপপাদ্য অনুযায়ীটা আমরা কি বলেছিলাম ওখানে, প্রবাবিলিটি অফ AI/X, তো প্রবাবিলিটি অফ AI ইন্টু প্রবাবিলিটি অফ X/AI এরম ছিল। তাহলে এখানে করো প্রবাবিলিটি অফ E3 ইন্টু প্রবাবিলিটি অফ, কী হবে, এটার উল্টোটা, প্রবাবিলিটি অফ W/E3 বাই নিচে টোটাল প্রবাবিলিটি, অর্থাৎ এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এইটা গুণ, এটার সঙ্গে এটা গুণ, তাহলে প্রবাবিলিটি অফ E1 ইন্টু প্রবাবিলিটি অফ, কী হবে বলো, W/E1 প্লাস প্রবাবিলিটি অফ E2 ইন্টু কত হবে, প্রবাবিলিটি অফ W/E2 প্লাস প্রবাবিলিটি অফ E3 ইন্টু প্রবাবিলিটি অফ W/E3। ঠিক আছে, এবার আর কিছুই না, জাস্ট মান বসাও, তাহলে কত হলো, এখানে 1/3 ইন্টু 1/3 বাই, মানগুলো বসাও তোমরা, তাহলে E3 1/3 এখানে কত আছে, তারপরে প্রবাবিলিটি অফ U1 1/3, আচ্ছা আচ্ছা, এটা W/E3 কত, W/E3 তো এটা 1/2, এটা W/E3 1/2, তাহলে প্রবাবিলিটি 1/3 ইন্টু 1/2 বাই 1/3 ইন্টু 1/3,
আচ্ছা একটা জিনিস দেখো, প্রবাবিলিটি অফ E1, প্রবাবিলিটি অফ E2, প্রবাবিলিটি অফ E3, এদের প্রত্যেকেরই ভ্যালু কত? 1/3, তাই না? প্রবাবিলিটি অফ E1 1/3, E2 1/3 আর E3ও 1/3। তাহলে আমরা এখান থেকে এগুলো সবই তো 1/3, তো 1/3 কমন নিয়ে নিতে পারো, দিয়ে প্রবাবিলিটি অফ W/E1 মানে 1/3 প্লাস 2/3 প্লাস 1/2 প্রবাবিলিটি অফ W/3, ঠিক আছে? তাহলে 1/3 1/3 কেটে দিলাম, তাহলে এটা কত হলো? ইকুয়াল টু, উপরে তো 1/2, নিচে কত হলো? 3 2 যা 6 হবে লসাগু, 2 প্লাস 4 প্লাস 3 7 2 9 ইকুয়াল টু 1/2 ইন্টু 6/9 3 3 ইকুয়াল টু 1/3। এই হলো আমাদের অ্যান্সার। বুঝতে পারলে? এবার এটা 2 নাম্বার হলো। 3 নাম্বার অঙ্ক দেখো। 3 নাম্বার অঙ্কে আছে, কোনো বল্টু কারখানায় M1 M2 M3 মেশিনে মোট উৎপাদনের যথাক্রমে 25%, 35%, 40% উৎপন্ন হয়। আচ্ছা তাহলে কোনো বল্টু কারখানায় 3টে মেশিন আছে, M1 M2 M3। তাহলে আমরা আগে এই ঘটনাগুলো ধরে নিই। ধরি M1 M2 M3 মেশিনে উৎপাদনের ঘটনা, এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 3। ধরি M1 M2 ধরি M1 M2 M3 মেশিনে উৎপাদনের ঘটনা যথাক্রমে A1 A2 A3 এবং নির্বাচিত বল্টুটি ত্রুটিপূর্ণ হওয়ার ঘটনা ধরলাম X। হ্যাঁ, কেন বলেছে? একটি বল্টু নির্বাচন করা হয় এবং তার মধ্যে থেকে যে মোট উৎপাদনে যথেচ্ছভাবে একটি বল্টু নির্বাচন করা হয় এবং দেখা যায় বল্টুটি ত্রুটিপূর্ণ, তাহলে ত্রুটিপূর্ণ হওয়ার ঘটনা ধরলাম X, ঠিক আছে? এবার দেখো, মোট উৎপাদনের যথাক্রমে 25% হচ্ছে M1 এখান থেকে, M1 মেশিন থেকে। তাহলে প্রবাবিলিটি অফ A1 হচ্ছে এখান থেকে উৎপাদনের ঘটনা, তাহলে প্রবাবিলিটি অফ A1 ইকুয়াল টু কত বলেছে? 25%। তাহলে 25/100 ইকুয়াল টু 1/4। প্রবাবিলিটি অফ A2 কত? 35%, 35/100 ইকুয়াল টু 7/20। প্রবাবিলিটি অফ A3 ইকুয়াল টু 40%, তাহলে 40/100 ইকুয়াল টু 2/5। এবার এই 3টে মেশিন থেকে এরকম উৎপাদন হচ্ছে, সেখান থেকে একটা বল্টু তোলা হলো এবং বল্টুটি ত্রুটিপূর্ণ হওয়ার ঘটনা X ধরলাম। এবার যে বল্টুটি তোলা হয়েছে সেটা যদি M1 মেশিন থেকে উৎপাদন হয়, তাহলে প্রবাবিলিটি অফ X/A1 ইকুয়াল টু কত হবে? তাহলে প্রথম মেশিনে অর্থাৎ M1 মেশিনে 5% ত্রুটিপূর্ণ হয়, তাহলে 5/100 ইকুয়াল টু 1/20। আচ্ছা, যদি M2 মেশিনে হয়, তাহলে M2 মেশিনে হচ্ছে প্রবাবিলিটি X/A2, এটা ইকুয়াল টু M2 মেশিনে হচ্ছে 4% ত্রুটিপূর্ণ, তাহলে 4/100 ইকুয়াল টু হলো 1/25। আচ্ছা, আর M3 মেশিনে হচ্ছে 2% ত্রুটিপূর্ণ, তাহলে প্রবাবিলিটি অফ X/A3 ইকুয়াল টু 2%, তাহলে 2/100 ইকুয়াল টু হলো 1/50। ঠিক আছে? এবার কি বলেছে? ত্রুটিপূর্ণ বল্টুটি M3 মেশিনের সাহায্যে উৎপাদন হয়েছে, তার সম্ভাবনা কত? তাহলে M3 ত্রুটিপূর্ণ বল্টুটি M3 মেশিন উৎপাদন
উৎপাদিত হওয়ার সম্ভাবনা। কি লিখব? M3 মেশিনে উৎপাদিত হওয়ার সম্ভাবনা। তাহলে এবার কি আমরা x পেয়ে গেছি, তাহলে x নিচে হবে। এবার M3 ঘটনা হচ্ছে কি? M3 ঘটনা A3, তাহলে সম্ভাবনা হলো প্রবাবিলিটি A3/x। এবার বেজ উপপাদ্য অনুযায়ী এটা কি হবে? তোমরা এটা লিখে দিও, বেজ উপপাদ্য অনুযায়ী বা অনুসারে। প্রবাবিলিটি অফ A3/x, ভালো করে লক্ষ্য করো কি করছি, প্রবাবিলিটি অফ A3/x, তাহলে A3 প্রবাবিলিটি অফ A3 ইন্টু এটার উল্টোটা প্রবাবিলিটি অফ x/A3 বাই টোটাল প্রবাবিলিটি, অর্থাৎ এটার সঙ্গে এটা গুণ প্লাস এটার সঙ্গে এটা গুণ প্লাস এটার সঙ্গে এটা গুণ, তাহলে প্রবাবিলিটি অফ A1 ইন্টু প্রবাবিলিটি অফ x/A1 প্লাস প্রবাবিলিটি অফ A2 ইন্টু প্রবাবিলিটি অফ x/A2 প্লাস probability of A3 into probability of x/A3। এবার কি করতে হবে? এবার মান বসাতে হবে। এবার মানগুলো বসাও। probability of A3, probability of A3 এর মান কত? এই যে 2/5 into 2/5 into x/A3, x/A3 1/50 by probability of A1 1/4 into x/A1 1/20 plus 7/20 into 1/25 plus probability of A3 2/5 into 1/50। ঠিক আছে, এবার ক্যালকুলেশন মুছে দিই এটা। তাহলে এটা কেটে দাও 25, তাহলে ইকুয়াল টু আমরা উপরে কত পেলাম 1/125, নিচে এখানে কিছু করার নেই, তাহলে 1/80 প্লাস এখানেও তো কিছু করার নেই, তা 7 আচ্ছা এগুলো ইন্টু করেই রাখো, তাহলে তোমাদের লসাগু টসাগু করতে সুবিধা হবে। 1/4 into 20, 7/20 into 25 প্লাস এখানে একটু কিছু করার আছে, সেটা হলো 25, তাহলে 1/5 into 25। এবার এটা তোমরা করো, যোগ বিয়োগ লসাগু কত হবে দেখো, রাফে এটা করিনি যোগটা। আচ্ছা লসাগু কত হবে 20 তো এখানে আছে 7×5 25, চলো লসাগু করেই নি। আচ্ছা তো এলসিএম হলো 2000, 2000 হলো লসাগু, তাহলে এখানে হচ্ছে 80 08 কত হবে তাহলে 80, এই 0 কেটে দিলাম 8 225 25 প্লাস এটা প্লাস 20 দিয়ে কত হবে 20, তাহলে এটা হলো 500 2004 প্লাস 125, 125 কত হলো 25 34 44 আর 25 69 হলো
আর এখানে কত হচ্ছে 25, 5 25 125, 8 25 200, 5 16 80 সমান 16/69, 16/69। ঠিক আছে, করে নাও। আচ্ছা, এবার 4 নাম্বার দেখো। 4 নাম্বার কী বলেছে? এ 5টির মধ্যে 4টি ক্ষেত্রে, বি 4টির মধ্যে 3টি ক্ষেত্রে এবং সি 3টির মধ্যে 2টি ক্ষেত্রে লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে। তাহলে আমরা ধরে নিই এ বি সি এর লক্ষ্যবস্তুতে আঘাত হানার ঘটনা। আচ্ছা, তারপরে কী বার করতে বলেছে? 2টি করতে পারে। কমপক্ষে 2টি গুলি আঘাত হানার সম্ভাবনা কত? যদি 2টি গুলি আঘাত হানে তবে সি এর গুলি আঘাত হানতে না পারার সম্ভাবনা কত? অর্থাৎ কমপ্লিমেন্টও বার করতে হবে এখানে। সুতরাং আমরা কমপ্লিমেন্টও বার করব এবং প্রবাবিলিটি দুটোই কিন্তু বার করে নেব। তাহলে আমরা প্রথমেই ধরি এ বি সি এর লক্ষ্যবস্তুতে আঘাত হানার ঘটনা যথাক্রমে লেখো এ বি ও সি এর লক্ষ্যবস্তুতে আঘাত হানার ঘটনা যথাক্রমে A1, A2 ও A3 ধরলাম। ঠিক আছে, তাহলে প্রবাবিলিটি অফ A1 ইকুয়াল টু কত হবে? কি বলেছে? কমপক্ষে 2টি গুলি আঘাত, এটা হলো এ 5টির মধ্যে 4টির ক্ষেত্রে, 5টির মধ্যে 4টি ক্ষেত্রে, তাহলে 4/5। প্রবাবিলিটি অফ A1 4/5, প্রবাবিলিটি অফ A2 বি 4টির মধ্যে 3টি ক্ষেত্রে, তাহলে 3/4 এবং প্রবাবিলিটি অফ A3 কি করেছে? A3 মানে সি 3টির মধ্যে 2টি ক্ষেত্রে, তাহলে 2/3। এই হলো। এবার এদের কমপ্লিমেন্টগুলো করতে হবে। প্রবাবিলিটি অফ A1 কমপ্লিমেন্ট মানে 1 মাইনাস প্রবাবিলিটি অফ A1 এরকম, তাহলে 1 - 4/5 ইকুয়াল টু হলো 1/5। প্রবাবিলিটি অফ A2 কমপ্লিমেন্ট ইকুয়াল টু 1/4। প্রবাবিলিটি অফ A3 কমপ্লিমেন্ট ইকুয়াল টু 1/3। ঠিক আছে, আচ্ছা। এবার তার মানে প্রথম কোশ্চেনটা হচ্ছে কি, যে কমপক্ষে 2টি গুলি আঘাত হানার সম্ভাবনা কত? তাহলে ধরি কমপক্ষে 2টি গুলি আঘাত হানতে পারার ঘটনা, ধরি লেখো, ধরি কমপক্ষে 2টি গুলি আঘাত হানার ঘটনা সি ধরলাম। ঠিক আছে, তাহলে সি ইকুয়াল টু কত হবে? কমপক্ষে 2টি গুলি আঘাত হানা, তার মানে 2টো আঘাত হানতে পারবে আর আরেকটা পারবে না, মানে আরেকটা কমপ্লিমেন্ট হবে। তাহলে লিখবে সি ইজ ইকুয়াল টু, তাহলে হবে A1 ইন্টারসেকশন A2 ইন্টারসেকশন A3 কমপ্লিমেন্ট, অর মানে ইউনিয়ন A1 ইন্টারসেকশন A2 কমপ্লিমেন্ট ইন্টারসেকশন A3, মানে এই তিনটের মধ্যে একটাকে কমপ্লিমেন্ট করতে হবে এবং বাকি দুটো এমনি থাকবে। और কি হতে পারে? A1 কমপ্লিমেন্ট ইন্টারসেকশন A2 ইন্টারসেকশন A3। এখানে বলছে কমপক্ষে 2টো, তার মানে 2টো বেশিও হতে পারে। তাহলে और কি হতে পারে? और 3টেই আঘাত হানতে পারে, অর্থাৎ A1 ইন্টারসেকশন A2 ইন্টারসেকশন A3। বুঝলে? তাহলে প্রবাবিলিটি অফ সি, প্রবাবিলিটি অফ এই পুরোটা A1 ইন্টারসেকশন A2 ইন্টারসেকশন A3 কমপ্লিমেন্ট ইউনিয়ন A1 ইন্টারসেকশন A2 কমপ্লিমেন্ট ইন্টারসেকশন A3 ইউনিয়ন A1 কমপ্লিমেন্ট ইন্টারসেকশন A2 ইন্টারসেকশন A3 ইউনিয়ন A1 ইন্টারসেকশন A2 ইন্টারসেকশন
A3 বুঝতে পারলে? আচ্ছা, বেজ থিওরেমে আমরা কি বলেছিলাম যে ঘটনাগুলো কী হবে পরস্পর পৃথক এবং সম্পূর্ণ ঘটনা। সম্পূর্ণ ঘটনার ক্ষেত্রে আমরা ইউনিয়নটা উঠিয়ে প্লাস প্লাস করতে পারবো, এবং যেহেতু পরস্পর পৃথক তাহলে এগুলো আবার ইন্টু ইন্টু করে মানে ইন্টারসেকশন প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি যদি এমন হয় পরস্পর পৃথক ঘটনা, তখন আমরা এর আগে দেখিয়েছি প্রবাবিলিটি ধর্মতে, তখন পরস্পর পৃথক হলে আমরা লিখতে পারবো প্রবাবিলিটি অফ A1 ইন্টু প্রবাবিলিটি অফ A2। তাহলে এটা ইজ ইকুয়াল টু হলো প্রবাবিলিটি অফ A1 ইন্টারসেকশন A2 intersection A3 complement plus probability of A1 intersection A2 complement intersection A3 plus probability of A1 complement intersection A2 intersection A3 plus probability of A1 intersection A2 intersection A3 equal to এগুলো ইন্টু সব ইন্টারসেকশনগুলো হয়ে যাবে যেহেতু পরস্পর পৃথক, তাহলে প্রবাবিলিটি অফ A1 ইন্টু প্রবাবিলিটি অফ A2 ইন্টু প্রবাবিলিটি অফ A3 complement প্লাস প্রবাবিলিটি অফ A1 ইন্টু প্রবাবিলিটি অফ A2 complement ইন্টু প্রবাবিলিটি অফ A3 প্লাস probability of A1 complement into probability of A2 into probability of A3 plus probability of A1 into probability of A2 into probability of A3 এটা A3 কিন্তু এখানে লিখলাম বুঝলে into probability of A3 এবার এদের ভ্যালু বসাও। এটা বুঝতে পারলে তো যে এখানে কেন নিয়েছি বলেছে কমপক্ষে দুটি ঘটনা দুটি গুলি লক্ষ্যবস্তুতে আঘাত আনতে পারবে, তাহলে কমপক্ষে দুটো যদি পারে তার মানে একজন ABC এর মধ্যে তাহলে যে কোনো দুইজন পারবে আর একজন পারবে না, যেটা পারবে না সেটা কমপ্লিমেন্ট হলো। তাহলে কি হতে পারে A1 পারলো A2 পারলো অর্থাৎ A পারলো B পারলো C পারলো না, সেটাও হতে পারে, অথবা A আর C পারলো B পারলো না, অথবা A পারলো না B আর C পারলো, অথবা তিনজনেই পারলো, এরকমও হতে পারে। সেই জন্য আমরা এটাকে এমনভাবে লিখেছি। এবার এদের মান বসাও, মান বসিয়ে বার করো কত হচ্ছে নির্ণয়। তাহলে উপরেরগুলো মুছে দিই। প্রবাবিলিটি অফ A1 কত আছে 4/5, তাহলে ইকুয়াল টু এটা আমরা বার করছি প্রবাবিলিটি অফ C ইকুয়াল টু প্রবাবিলিটি অফ A1 অর্থাৎ 4/5 ইন্টু 3/4 ইন্টু 1/3 প্লাস A1 4/5 ইন্টু 1/4 ইন্টু 2/3 প্লাস কমপ্লিমেন্ট মানে এটা 1/5 ইন্টু 3/4 ইন্টু 2/3 প্লাস এগুলো বাকিগুলো এই তিনটে, এই কমপ্লিমেন্ট নেই এই তিনটে, অর্থাৎ 4/5 ইন্টু 3/4 ইন্টু 2/3 4 4 3 3 কাটলো দিকে। তাহলে আমরা এটা আবার মুছে দিই, এটার আমার দরকার তো আছে পরের অঙ্কে আবার। আচ্ছা থাক এটা, এখানে 4 4 কেটে গেল, এখানে 3 2 2 গুণে 4 4 4 3 3, তাহলে আমাদের কি থাকলো এখানে দেখো 1/5 প্লাস 1/5 এখানে প্লাস এখানে 2/15 প্লাস 1/10 প্লাস 2/5 ইকুয়াল টু কত হবে লসাগু করো, লসাগু হলো 30, তাহলে এখানে কত হলো উপরে 5 6 30 6 প্লাস 4 প্লাস 3 প্লাস কাটাকাটি করো 5 এটা 6 সমান হলো 5/6, ঠিক আছে।
আচ্ছা, এবার আমরা এই নিচেরটা মুছে দিই। এরপরে দেখো কি বলেছে, এরপরে বলা হচ্ছে যে যদি দুটি গুলি আঘাত হানে, এবার কিন্তু কমপক্ষে দুটি নয়, দুটি গুলি আঘাত হানে, তাহলে আমরা কমপক্ষের জন্য যে এই লাস্টে যেটা নিয়েছিলাম যে যে তিনজনেই মারতে পারে, তিনজনই লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে, সেটা কিন্তু এবার আমাদের বাদ যাবে। তাহলে এবার কি বলেছে, কমপক্ষে না, যদি দুটি গুলি আঘাত হানে তবে সি এর গুলি আঘাত হানতে না পারার সম্ভাবনা কত। আচ্ছা, তাহলে এবার আমরা লিখব দুটি গুলি আঘাত হানলে, এই প্রশ্নটা তোমরা করে নাও। এবার নেক্সট কোশ্চেনের জন্য আমরা লিখব দুটি গুলি আঘাত দুটি গুলি আঘাত আঘাত হানতে পারলে আচ্ছা ধরো দুটি গুলি আঘাত হানতে পারার, ধরো আঘাত হানতে দূর পেনটা লেখা হচ্ছে না, আঘাত হানতে পারার ঘটনা ধরলাম এফ। তাহলে এবার এফ ইকুয়াল টু কী হবে, এফ ইকুয়াল টু হবে তোমার এইটা হবে না, বুঝতে পারছো, অর্থাৎ এটা হবে A1 ইন্টারসেকশন A2 ইন্টারসেকশন A3 কমপ্লিমেন্ট। আমি তো এখানে মুছে মুছে করে নিচ্ছি, তোমরা কিন্তু খাতায় করো যে দুটিগুলি আঘাত হানতে পারার ঘটনা এফ হলে এফ ইকুয়াল টু কমপ্লিমেন্ট দেওয়াগুলো একটা করে থাকবে, A1 ইন্টারসেকশন A2 ইন্টারসেকশন A3 কমপ্লিমেন্ট ইউনিয়ন A1 ইন্টারসেকশন A2 কমপ্লিমেন্ট ইন্টারসেকশন A3 ইউনিয়ন A1 কমপ্লিমেন্ট ইন্টারসেকশন A2 ইন্টারসেকশন A3। কিন্তু যেটা আমাদের আরেকটা ছিল ওটা কিন্তু এবার হবে না, ওটা তাহলে আমরা মুছে দিলাম। এই হলো, তাহলে এটা আমরা এবার আমরা কী বার করছি, অর্থাৎ PF মানে প্রবাবিলিটি অফ এটা ইজ ইকুয়াল টু এতটা থাকবে, অর্থাৎ এই পোর্শনটা থাকবে না, লাস্টের পোর্শনটা মুছে দাও, দিয়ে বাকিগুলো থাকবে। তাহলে আমাদের এই লাস্টের পোর্শনটা থাকবে না, এটা থাকবে না, এইটা থাকবে না। তাহলে এবার আমাদের হচ্ছে 6 4 10 প্লাস 3 অর্থাৎ 13/30 হলো, বুঝতে পারলে। এটা কিন্তু আর একটা অঙ্ক, আমি এখানে একই জিনিসগুলোই থাকবে বলে আমি মুছে মুছে করে নিলাম, কিন্তু তোমরা খাতাতে করো। একটা 25/5/6 হলো, সেটা কি হলো যে কমপক্ষে দুটি গুলি আঘাত হানতে পারার সম্ভাবনা, সেটা তো হয়ে গেল, যেটা বার হয়েছিল 25/30 বা 25/30, ঠিক আছে। আর এখন যেটা হলো 13/30, সেটা হচ্ছে দুটি গুলি আঘাত হানতে পারার ঘটনা ধরলাম, দিয়ে হলো PF, ঠিক আছে। আচ্ছা, করে নাও এতটা, এই 13/30 পর্যন্ত। এটা আমরা মুছছি না কারণ এটা আমাদের লাগছে কাজে বলে। আচ্ছা, এবার কি বলেছে, আঘাত সি এর গুলি আঘাত হানতে না পারার সম্ভাবনা, তাহলে এটা PF হলো। তাহলে আমাদের আবার আরেকটা জিনিস বার করতে হবে, সেটা হচ্ছে এতটা হয়ে গেছে, তাহলে আমরা এগুলো মুছে দিই। এবার এখানে আমরা টোটাল প্রবাবিলিটি অর্থাৎ PFটা বার করে রাখলাম, এটা PF হয়ে গেল। অঙ্কটা ভালো করে বুঝবে, আমি দুটোই করে দিলাম এভাবে। আচ্ছা, এবার আবার প্রবাবিলিটি অফ এফ কেন বলছে, কী বলতো, সি এর গুলি আঘাত হানতে না পারার সম্ভাবনা, অর্থাৎ কমপ্লিমেন্ট অফ A3 এই যে এটা লাগবে, কমপ্লিমেন্ট অফ A3 অর্থাৎ F ইন্টারসেকশন A3 কমপ্লিমেন্ট ইকুয়াল টু কী হবে, A3 কমপ্লিমেন্ট হবে। তার মানে কি যে টোটাল প্রবাবিলিটি এবং A3 কমপ্লিমেন্ট এর মধ্যে কমন কোনটা হবে, ইন্টারসেকশন আছে, ইন্টারসেকশনটা লাগবে। তার মানে হচ্ছে তোমার যে A এবং B পারবে এবং C পারবে না, তাহলে এটা ইজ ইকুয়াল টু হবে A1 ইন্টারসেকশন A2 ইন্টারসেকশন A3 কমপ্লিমেন্ট। তাহলে ইকুয়াল টু কী হচ্ছে, A1 ইন্টারসেকশন A2 4/5 ইন্টু 3/4
ইন্টু A3 কমপ্লিমেন্ট 1/3 ইকুয়াল টু 1/5। তাহলে এবারে হচ্ছে আমাদের নির্ণয় সম্ভাবনা, অর্থাৎ দুটি গুলি আঘাত হানলে আঘাত হানতে পারলে সি এর আঘাত হানতে না পারার সম্ভাবনা কী হবে বলো তো? প্রবাবিলিটি অফ, এবার আমাদের এফ বাই সি এর আঘাত হানতে না পারার সম্ভাবনা, মানে আঘাত তো আমরা অলরেডি হেনে দিয়েছি, মানে আঘাত হয়ে গেছে। এটা A3C প্রবাবিলিটি অফ সি এর আঘাত হানতে না পারার সম্ভাবনা A3C কমপ্লিমেন্ট বাই এফ, এটা তাহলে ইকুয়াল টু হলো কী হবে? এটা যে কন্ডিশনাল প্রবাবিলিটি, তাহলে এটা ইজ ইকুয়াল টু এটা ইন্টারসেকশন এটা বাই টোটাল PF। দেখো শর্তযুক্ত সম্ভাবনায় আমরা যেটা করেছি সেই ফর্মুলা দিচ্ছি। শর্তযুক্ত সম্ভাবনায় আমরা কন্ডিশনাল প্রবাবিলিটি কী বলেছিলাম? যদি এরকম হয় A3C প্রবাবিলিটি B/A, প্রবাবিলিটি অফ B/A ইজ ইকুয়াল টু কী বলেছিলাম? প্রবাবিলিটি অফ A ইন্টারসেকশন B বা B ইন্টারসেকশন A যাই বলো বাই প্রবাবিলিটি অফ A, অর্থাৎ নিচে যেটা থাকবে সেটা হবে। তাহলে এখানে সেরকমই দাও। তাহলে প্রবাবিলিটি অফ A3 কমপ্লিমেন্ট ইন্টারসেকশন F বাই প্রবাবিলিটি অফ F, এটা তাহলে এটা আমরা বার করলাম একটু আগে, এই যে এখানে বার করে রেখেছি, এটা হচ্ছে 1/5। আর প্রবাবিলিটি অফ F এই যে বার করে রেখেছি 13/30, তাহলে ইকুয়াল টু 1/5 ইন্টু 30/13 সমান 6/13। বুঝতে পারলে? অঙ্কটা ভালো করে করবে, 2-3 বার ভালো করে দেখো, 2-1 বার দেখো, তাহলেই বুঝবে। এখানে দুটো অঙ্ক আমি 2বারে করিনি, কেন কি প্রথমবারে প্রবাবিলিটি অফ সি যেটা বার করেছিলাম, তারপরে প্রবাবিলিটি অফ এফ যখন বার করলাম তখন ওইগুলো থেকে যেহেতু বার করতে হবে, আমি লাস্টেগুলো মুছে মুছে করে নিয়েছি। ঠিক আছে, নেক্সট 5 নাম্বার দেখো। এখানে বলেছে মনে করি 3টি পাত্রের প্রথম পাত্রটিতে 2টি সাদা 3টি কালো বল, দ্বিতীয়টিতে 3টি সাদা 2টি কালো বল এবং তৃতীয়টিতে 4টি সাদা ও 1টি কালো বল আছে। প্রত্যেকটি পাত্র পছন্দ করার সম্ভাবনা সমান। উদ্দেশ্যভাবে নির্বাচিত একটি পাত্র থেকে একটি বল তোলা হয়, দেখা যায় বলটি সাদা। প্রথম পাত্রটি নির্বাচন করা হয়েছিল, তার সম্ভাবনা নির্ণয় করো। তাহলে আমরা প্রথমে কী করলাম? ধরে নিলাম প্রথম, দ্বিতীয়, তৃতীয় পাত্র নির্বাচনের ঘটনা যথাক্রমে A1, A2, A3 এবং তোলা বলটি সাদা হওয়ার ঘটনা W ধরে নিলাম। এবার কি বলেছে? 3টে পাত্র, তাহলে পাত্র 3টে এখানে ড্র করো। আমাদের ড্র করে নিলে সুবিধা হয় অঙ্ক করতে। একটা পাত্র, দুটো পাত্র, এই 3টে পাত্র। ঠিক আছে, প্রথম পাত্রে কি বলেছে? প্রথম পাত্রে 2টি সাদা বল 3টি ব্ল্যাক বল, তাহলে 2টো হচ্ছে সাদা বল 3টে ব্ল্যাক বল। দ্বিতীয় পাত্রে 3টে সাদা বল 2টো ব্ল্যাক বল আর 2টো ব্ল্যাক বল। আর তৃতীয় পাত্রে হচ্ছে 4টা সাদা বল 1টা ব্ল্যাক বল। ঠিক আছে, তাহলে আমাদের কি করেছে? এই 3টে পাত্র থেকে যে কোনো একটা পাত্র নির্বাচন করে সেখান থেকে একটা বল তোলা হয়েছে এবং তোলা বলটা সাদা হয়েছে। তোলা বলটি সাদা হয়েছে অলরেডি। তাহলে এই দেখো 3টে পাত্র আছে, 3টে, তাহলে আমরা কি ধরলাম? প্রথম, তৃতীয় পাত্র নির্বাচনের ঘটনা যথাক্রমে A1, A2, A3, এই ঘটনা A1, এটা ঘটনা A3, এটা। আর 3টা A2 হচ্ছে দ্বিতীয় পাত্র নির্বাচনের ঘটনা, তৃতীয় পাত্র নির্বাচনের ঘটনা A3 ধরলাম। তাহলে প্রবাবিলিটি অফ A1 ইকুয়াল টু কত হবে?
প্রবাবিলিটি অফ A1, তিনটে পাত্র থেকে একটা পাত্র নির্বাচনের সম্ভাবনা হচ্ছে কত? 1/3। তাহলে প্রবাবিলিটি অফ A1 1/3, প্রবাবিলিটি অফ A2 এটাও 1/3, প্রবাবিলিটি অফ A3 এটাও হচ্ছে 1/3। তোলা বলটি অলরেডি সাদা হয়ে গেছে। এবার এই সাদা বলটি প্রথম পাত্র থেকে তোলা হয়েছে, এর সম্ভাবনা কত হলে? প্রবাবিলিটি W/A1 ইকুয়াল টু কত? প্রথম পাত্রে হচ্ছে তোমার টোটাল বল আছে 5টা, তার মধ্যে সাদা বল হচ্ছে 2টো, তাহলে 2/5। দ্বিতীয় পাত্রে প্রবাবিলিটি W/A2 ইকুয়াল টু, দ্বিতীয় পাত্রে টোটাল বল 5টা, সাদা 3টি, তাহলে 3/5। তৃতীয় পাত্রে টোটাল বল 5টা, তাহলে প্রবাবিলিটি অফ W/A3 ইকুয়াল টু টোটাল বল 5টা, সাদা বল 4টা, তাহলে প্রবাবিলিটি W/A3 কত হবে? 4/5। এবার কি বলেছে? প্রথম পাত্রটি নির্বাচন হয়েছিল তার সম্ভাবনা। তাহলে আমরা কি লিখব? যে তোলা বলটি, তোলা সাদা বলটি লিখে দাও, কেন সাদা বলই তোলা হয়েছে। সাদা বলটি প্রথম পাত্র থেকে নির্বাচিত হওয়ার সম্ভাবনা। প্রথম পাত্র থেকে নির্বাচিত হওয়ার সম্ভাবনা, তাহলে কত হবে? প্রবাবিলিটি অফ, এবার কি হয়েছে? সাদা বল নির্বাচন আগে হয়ে গেছে, তাহলে সাদা বল নিচে, এখানে হচ্ছে প্রথম পাত্র, প্রথম পাত্র মানে A1, প্রবাবিলিটি অফ A1/W ইকুয়াল টু বেজ উপপাদ্য অনুযায়ী কী হবে? প্রবাবিলিটি অফ A1 ইন্টু প্রবাবিলিটি অফ W/A1 বাই টোটাল প্রবাবিলিটি, প্লাস probability of A3 into probability of W/A3। বুঝলে? এবার এদের কী হবে? এদের ভ্যালু বসাবার মান বার করে নাও। তাহলে কোথায় বসাবো? এখানটাই করি নাকি? অর্থাৎ প্রবাবিলিটি অফ A1/W A1 ইন্টু প্রবাবিলিটি W/A1 কত? 1/3 ইন্টু 2/5 বাই, এখানে দেখো প্রবাবিলিটি অফ A1, প্রবাবিলিটি অফ A2, প্রবাবিলিটি অফ A3, এগুলো সবই 1/3 করে, তাহলে এখানেও আমরা 1/3 কমন নিয়ে নিই। আর তারপরে এগুলো হচ্ছে তোমার প্লাস করে করে বসে দাও। A1 W/A1 2/5, তো আজকে এই অঙ্কটাই লাস্ট করি। 2/5 প্লাস A2 3/5 প্লাস 4/5, তাহলে 1/3 1/3 কেটে দাও, ইকুয়াল টু 2/5 ইন্টু 5/3 5 আর 4 9 ইকুয়াল টু 2/9। বুঝতে পেরেছ? আর একটা অঙ্ক দেখি, এটা তুলে নাও। আচ্ছা 6 নাম্বার দেখো, 6 নাম্বারে সেম আগের অঙ্কটার মতোই একটি থলি এ এবং এর মধ্যে 2টি সাদা 3টি লাল বল এবং অন্য একটি থলি বি এর মধ্যে 4টি সাদা 5টি লাল বল আছে। উদ্দেশ্যহীনভাবে একটি থলি নির্বাচিত করে তার মধ্য থেকে একটি বল তোলা হলো এবং তোলা বলটি দেখা যাচ্ছে লাল, বলটি বি থেকে তোলা হয়েছিল, তার সম্ভাবনা নির্ণয় করো। তাহলে আমরা প্রথমে ধরে নিলাম থলি এ এবং থলি বি নির্বাচনের ঘটনা যথাক্রমে A1 এবং A2, এবং তোলা বলটা কি হয়েছে? লাল হয়েছে। তো এবং তোলা বলটি লাল হওয়ার ঘটনা ধরে নিলাম
আর এবার তাহলে আমরা থলি দুটো আগে এঁকে নিই, তাহলে আমাদের অঙ্ক করতে সুবিধা হবে। এটা হচ্ছে ধরো থলি এ এবং এটা হলো থলি বি। এর থলিতে দুটো হোয়াইট বল, তিনটে রেড বল আছে আর তিনটে রেড বল। বি থলিতে চারটা হোয়াইট বল, পাঁচটা রেড বল আর পাঁচটা আছে রেড বল। এটা হলো থলি বি। তাহলে আমরা এ থলি থেকে এবং বি থলি থেকে মানে উদ্দেশ্যহীনভাবে যে কোনো একটা থলি নির্বাচন করে একটা বল তুলে নিয়েছি। তোলা বলটা হয়েছে লাল হওয়ার ঘটনা ধরে নিলাম আর। তাহলে দুটো থলির থেকে একটা থলি নির্বাচনের সম্ভাবনা, আমরা এ থলি নির্বাচনের ঘটনা ধরেছি A1, তাহলে প্রবাবিলিটি অফ A1 ইজ ইকুয়াল টু 1/2 হবে। কেন 1/2? দুটো থলি থেকে একটা থলি নির্বাচন করছি। প্রবাবিলিটি অফ A2, হ্যাঁ, বি থলি নির্বাচনের ঘটনা, তাহলে বি থলি নির্বাচনের সম্ভাবনা 1/2। এবার যে বলটা লাল হলো, এই বলটা যদি আমরা প্রথম থলি থেকে নির্বাচন হয়ে থাকে তাহলে তার সম্ভাবনা প্রবাবিলিটি W/A1 ইকুয়াল টু কত, রেড হয়েছে না, তো এখানে তিনটে লাল বল আছে আর 3 টোটাল বল 5টা, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে প্রবাবিলিটি W, অর্থাৎ W না, এটা আর। তোলা বলটা লাল, তাহলে তোলা লাল বলটা যদি দ্বিতীয় ব্যাগ থেকে হয় তাহলে R/A2 ইজ ইকুয়াল টু এখানে কত হবে, টোটাল বল হচ্ছে 9টা আর লাল বল আছে 5টা, তাহলে 5/9 এটা হলো, ঠিক আছে। এবার তোলা বলটি কোন ব্যাগ থেকে তোলা হয়েছে বললো, এবং তোলা বলটি তোলা হয়েছিল বি থেকে তোলা হয়েছিল তার সম্ভাবনা। তাহলে এখানে লেখো লাল বলটি বি থেকে তোলা হয়েছিল তার সম্ভাবনা। তাহলে কত হবে, এবার আমার বল তো অলরেডি লাল হয়ে গেছে, আমার বি নির্বাচন অর্থাৎ A2 নির্বাচন করতে হবে। তাহলে প্রবাবিলিটি A2/R এটা। তাহলে বেজ উপপাদ্য অনুযায়ী প্রবাবিলিটি অফ A2/R ইকুয়াল টু, কী হবে বেজ উপপাদ্য অনুযায়ী লেখো, প্রবাবিলিটি A2 ইন্টু এটার উল্টোটা প্রবাবিলিটি R/A2 বাই probability A1 into probability R/A1 plus probability A2 into probability R/A2 is equal to, এবার এই ভ্যালুগুলো বসাও আর মান বার করে দেখো 1/2 প্রবাবিলিটি A1 A2 এগুলো দুটোই আছে 1/2, তাহলে আমরা 1/2 এক মানে কমন নিয়ে নাও। তাহলে এখানে হলো 1/2 ইন্টু R/A2 5/9 বাই 1/2 কমন নিয়ে নাও। তাহলে এটা R/A1 হচ্ছে 3/5 প্লাস R/A2 5/9। এখানে বুঝতে পারলে তো, যে পি প্রবাবিলিটি অফ A1 প্রবাবিলিটি অফ A2 দুটোই 1/2, তাহলে আমরা 1/2 কমন নিয়ে নিলাম ইকুয়াল টু 5/9 ইন্টু 5×9 45, তাহলে 45 উপরে হয়ে যাবে, নিচে 3×9 27, 27 প্লাস 25, 27 প্লাস 25 কত 52 ইকুয়াল টু 25/52, ঠিক আছে। আজকে এই পর্যন্তই, বাকি যে অঙ্কগুলো থাকলো 7 থেকে 16 নাম্বার নেক্সট ভিডিওতে করে দেবো। ওকে, থ্যাংক ইউ, উইশ ইউ অল দ্য বেস্ট।